বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই বাংলাদেশে এই জাতীয় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে এবং মনোনয়নপত্র গ্রহণ এবং যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের দিন সম্ভবত ফেব্রুয়ারির 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন মানুষের দীর্ঘদিনের যে দাবি, যে গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, গণতান্ত্রিক পরিবেশে মানুষের ভোট প্রদান করা এবং উত্তরণ, যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে ভোটের মাধ্যমে সরকার গঠন, সেই প্রক্রিয়াটা আমরা এগিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সেটা আমরা সফল হবো সেটা বিশ্বাস করি। গণতান্ত্রিক উত্তরণে বা প্রত্যাশায় আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি দীর্ঘ সংগ্রাম এবং লড়াই করেছেন। শুধু প্রবাসে বসে উনি দেশের বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, জাতিকে পথ দেখিয়েছেন এবং বিগত ফ্যাসিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে যে জাতীয় নির্বাচন আশা করছি আমরা, সেই নির্বাচনে বিএনপির যে পরিকল্পনা সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন। আমরা আমাদের মা বোন যারা আছে গ্রামে মহিলা, তাদের জন্য আমাদের করণীয় কী, আমরা যুব সমাজের জন্য কী করব, আমরা কৃষকদের জন্য কী করব, আমরা স্বাস্থ্য সেবার জন্য কী করব, আমরা শিক্ষার জন্য কী করব, সেই বিষয়গুলো আসলে বৃহৎ আকারে পরিকল্পনা আমাদের নেওয়া হচ্ছে, যেটা বিএনপি ইনশাআল্লাহ এগুলো সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে। তো আমি যেটা বলবো যে বিশ্বনাথ ওসমানী নগরের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, মানে আমি যেটা দেখছি প্রথমত যে মানুষের দাবি যেটা আর কি, সেটা হলো যে বিশ্বনাথ এবং ওসমানীনগর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। সেই হিসাবে মানুষের আসলে দাবি যে এলাকায় দীর্ঘ স্বাধীনতার পরবর্তীতে আসলে কোনো রাস্তাঘাট ছিল না। সেই ব্যাপক রাস্তাঘাট যে বর্তমানে দেখা যাচ্ছে, বিভিন্ন দেখা যায়, সেগুলো বেশিরভাগই আমার স্বামী ইলিয়াস আলী সাহেব যখন এমপি হয়েছিলেন তখন সেটা উনি করেছিলেন। তো সেই রাস্তাগুলো বিগত 17 বছর আসলে সংস্কার হয় না, ভেঙে নষ্ট হয়ে গেছে। মানুষের বেশিরভাগ এলাকায় যখন আমরা কোনো কর্মসূচি করতে যাই, তাদের প্রথম দাবিটা থাকে রাস্তার বিষয়ে, রাস্তাগুলো। তো সেগুলো রাস্তা নিয়ে আমরা অলরেডি কাজ করছি এবং বিভিন্ন এলাকার রাস্তা নিয়ে সেগুলোর অ্যাপ্লিকেশন রেডি করা বা উপরে কথা বলা, এবং ইতিমধ্যে আমরা কিছু রাস্তার অনুমোদন এনেছি আমাদের প্রচেষ্টায়। তো সেটা তো একটা অবশ্যই থাকবে সেই রাস্তার বিষয়গুলো। আর দ্বিতীয়ত হচ্ছে যুব সমাজের জন্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে খুবই আমাদের জন্য অ্যালার্মিং, যে আমরা যখন স্কুলে বা কলেজগুলোতে আমরা ভিজিট করছি তখন দেখছি যে এখানে ছাত্রদের সংখ্যার থেকে ছাত্রীর সংখ্যা বেশি। হ্যাঁ, মানে যুব সমাজ যারা, আমরা পড়াশোনার দিকে মানে এগিয়ে আসছে না। তারা পড়াশোনাকে মানে হয়তো কেউ 7, 8 পড়ছে বা 5 পড়ার পরে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, বা অনেকের টার্গেট থাকছে যে আমি বিদেশ চলে যাব, এই বিষয়টার কারণে তারা পড়াশোনা করছে না। কিন্তু আমার কথা হলো যে মানে আমি যেটা মনে করি যে একটা মানুষ বিদেশ যাক বা যেটা যাক, সেটা তার প্রফেশনালি পেশাগতভাবে সে সেই কাজটা কোনটা করবে, সে বিদেশ গিয়ে করবে কি দেশে করবে, সেটা পরের বিষয়। হ্যাঁ, আগে তাকে নিজেকে প্রস্তুত করতে হবে, শিক্ষা দিয়ে, শিক্ষা উপযুক্ত করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে শিক্ষা, সেই শিক্ষা নিজেকে তৈরি করে তারপরে সে তার প্রফেশনের দিকে যাবে। সেই জন্য যুব সমাজকে যাতে শিক্ষার দিকে আনা যায়, সেই একটি প্রচেষ্টা আমার থাকবে। আমার এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি সবসময়, যে যুব সমাজকে কীভাবে লেখাপড়ার দিকে ফিরিয়ে আনা যায়। তারপরে এখানে আসলে কর্মসংস্থানের সমস্যা এলাকা ভিত্তিক, বিশেষ করে সিলেটে যারা আছেন কাজ করার জন্য তারা দূরে যেতে চান না, মানে যেমন ঢাকা শহর বা অন্যান্য জায়গায় যে সমস্ত দূরে যেয়ে কাজ করতে চায় না বা চেষ্টা করে না, সে কারণে সিলেটে যাতে কিছু কর্মসংস্থানের সৃষ্টি করা যায়, এলাকা ভিত্তিক কিছু করা যায়, অনেক কিছুই করার আছে। তো সেক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করবো যে কারিগরি শিক্ষাটা যে কীভাবে ডেভেলপ করা যায়, মানে যেমন কারিগরি একটি কলেজের বিষয়ে মিরের চরে ওটা প্রস্তাবনা হয়েছে, জমি টমি কেনা হয়েছে বরাদ্দ, এবং এটা শিক্ষা ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। এটা প্রবাসীরাই ওই জমিটা ওদেরকে প্রদান করেছেন। তো কারিগরি শিক্ষা শিক্ষিত করলে অন্তত পক্ষে মানে তাদের যে কাজ করার যে সুযোগ সেটা তৈরি হবে। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের যে ছোটোখাটো ঋণ প্রদানের মাধ্যমে যে পোলট্রি ফার্ম আছে, তারপরে কৃষিকাজে আমাদের দেশে কৃষিকাজটাকে অত বেশি হয়তো গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আমরা যখন বহির্বিশ্বে দেখেছি
যে কৃষিকাজই কিন্তু যারা ধনী লোক তারা কিন্তু কৃষিকাজই করে, কৃষিকাজ করে কিন্তু অনেক ভালো অবস্থানে আছে। তো কৃষি পেশাটাকে যাতে আরও বা উন্নত করা যায় এই জন্য কৃষকদের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা আছে, যাতে কৃষিকরা তার নিজের জীবন মান উন্নয়ন করতে পারে। সব কিছু মিলিয়ে আমাদের স্বাদ এবং সাধ্য সবটাকে সমন্বয় করে আমার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। দুর্নীতি এবং স্বজনপ্রীতি রোধে আপনার কি ভূমিকা থাকবে? দুর্নীতি, প্রথমত দুর্নীতি আমি ব্যক্তিগতভাবে হোক দলগতভাবে আমি কখনো দুর্নীতি থেকে প্রশ্রয় দিইনি, আমার ব্যক্তি জীবনেও না। আমি একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করেছি, সেখানে কখনোই কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করেনি। আমি আসলে দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স। সেখানে আমার স্বজন হোক, আত্মীয় হোক, পরিচিত হোক বা দলের লোক হোক না কেন, অন্যায়কে অন্যায় বলাটা এবং অন্যায়কে মেনে নেওয়া, যেটা অন্যায় সেটার ভিত্তিতে কাজ করতে হবে। আমি সবসময় আমার নেতাকর্মীদেরকেও বলেছি যে যেটা অন্যায় কোনো আবদার নিয়ে আমার কাছে আসবে না। ন্যায়টা যেটা তুমি বাধাগ্রস্ত হচ্ছে, যে একটা ন্যায় জিনিস তুমি পাচ্ছ না, সেটা নিয়ে আমার কাছে আসো। কিন্তু অন্যায় একটা আবদার যেটা নিয়মের মধ্যে আসে না, যেটা কোনো আইনের মধ্যে আসে না, বা যেটাকে সামাজিকভাবে অন্যায় বলা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমি মানে এই ধরনের কোনো হেল্প আমি করতে পারবো না। আমি সবসময় মানে অন্যায়ের বিরুদ্ধে এবং বিশেষ করে দুর্নীতি রোধ করতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানকে ডেভেলপ করা। সেটা হচ্ছে আমরা যদি সিস্টেম ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু দুর্নীতিটা অনেক অংশেই কমে যাবে। আমরা যখন বিভিন্ন অফিস আদালতে যাই তখন দেখা যাচ্ছে তাদেরকে টাকা পয়সা দিতে হয় বিভিন্ন কাজের জন্য, কিন্তু তারা কিন্তু বেতন ঠিকই পায়। এখন ব্যক্তি হিসাবে প্রত্যেকের তো এই সমস্যাটা সমাধান করতে জায়গায় গিয়ে গিয়ে করা সম্ভব না, কিন্তু আমরা যদি একটা সিস্টেমে আসতে পারি, যে সিস্টেমটা মানুষ তাই ঘরে বসে অথবা নিজেই করতে পারবে সেই সিস্টেমের মধ্যে গিয়ে, তাহলে এই সিস্টেম ডেভেলপ হলে কিন্তু দুর্নীতি কমে যাবে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমাদের জনগণের নেতা নিখোঁজ ইলিয়াস আলী অনুপস্থিতি এই এলাকার মানুষ যারা আছেন তারা আপনাকে প্রতিনিধি হিসাবে অলরেডি মনে করছেন। তাদের আবেগ এবং আস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যদি এই জনপদের দায়িত্ব আপনার ঘাড়ে কখনো আসে না অফিসিয়ালি হবে? প্রথমত তো আমার এখানে রাজনীতিতে আসাটাই হচ্ছে ইলিয়াস আলীর প্রতি মানুষের ভালোবাসা, সেটার প্রেক্ষিতে মানুষের চাহিদা, মানে মানুষের চাহিদা ছিল যে আমি এখানে থাকি বা আমি তাদের সঙ্গে থাকি। হ্যাঁ, বিশেষ করে তখন তো আসলে সাধারণ মানুষের চেয়ে আমাদের দলের নেতাকর্মীদের একটা ডিমান্ড ছিল। সেই প্রেক্ষিতে আমাদের দেশনেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে নির্দেশ দিয়েছিলেন যে এলাকায় ইলিয়াস আলীর জায়গাটা তুমি দেখাশোনা করো। সেই থেকে আমি এখানে মানুষের সাথে সম্পৃক্ত এবং মানুষের সাথে দীর্ঘ পথ চলায় মানুষের আন্তরিকতার কোনো অভাব দেখিনি। মানে সব দিক থেকেই সবাই আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে আমি দেশের তো করেছে, দেশে যারা রাজনীতি করে, বিশেষ করে তারপরে যারা বিদেশে থেকেছে, যারা বাইরে প্রবাসী যারা, তারা সবসময় মানে ওখানে থেকেও তারা কোনো সমস্যা কোনো কিছু হইলে পরে তারা এগিয়ে এসছে এবং সবসময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদেরকে করেছে। তো তাদের এটা তো অবশ্যই আবেগের বিষয়, ইলিয়াস আলীর প্রতি ভালোবাসার বিষয়। তো ভালোবাসার বিষয়টা মানে আমি যেটা মনে করি এটা আমাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, মানে ভালোবাসাটা তার প্রতি আছে, কিন্তু যেহেতু উনি অনুপস্থিত আর আমি এখানে আছি, এখন আমি সবসময় চাই যে তাদের সেই ভালোবাসাটা যাতে ইলিয়াসের আলীর প্রতি যে ভালোবাসাটা সেটা যাতে তাদের অব্যাহত থাকে এবং আমার কোনো কর্মকাণ্ডে মানে যেন তাদের সেই ভালোবাসাটা নষ্ট না হয়ে যায়, আমি সবসময় সেটার উপরে সতর্ক থাকি এবং তাদের চাওয়া পাওয়াটাকে সর্বাধিক গুরুত্ব এবং মূল্যায়ন ইনশাল্লাহ আমি করব। আপনারা যদি নির্বাচিত হন তাহলে বিরোধীদের প্রতি অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের প্রতি আপনার ব্যবহার কেমন থাকবে? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমরা তো দল করি, দল হিসাবে নির্বাচন করছি। তো একজন মানুষ যখন একটি অভিভাবকের ভূমিকা চলে যায়, একজন মানুষ যখন তার মনে করেন একটা চেয়ারেই চলে যাবে, একটা প্রতিনিধিত্বের জায়গায় চলে যাবে, তখন কিন্তু এলাকার মানুষ হিসেবে সবার প্রতি তার একটা দায়িত্ব তৈরি হয় বা দায়িত্ব বর্তায়। সেখানে কোন দলকে করে সেটা বড় বিষয় না, বিবেচ্য বিষয় না। সেটা সবার প্রতি মানে যাকে যতটুকু নীতিগতভাবে সহযোগিতা করা যায় সেটা আমার অবশ্যই থাকবে ইনশাল্লাহ। মানে অন্যায় যদি না হয় তাহলে নীতিগতভাবে আমি অবশ্যই সবাইকে সেটা মনে করবো যে যদি ইনশাল্লাহ আমি নির্বাচিত হই আমার সবার প্রতি আমার মানে ভালো ইয়ে থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে। বিশ্বনাথে তো এটা মনে করেন দৃশ্যমান যেটা আমাদের চোখেই ভেসে ওঠে, বাঁশিয়া নদীর দখল এবং দূষণ রোধে আপনার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কি আছে?
বিশ্ব নদী ভাসিয়া নদী বিশ্বনাথে ইতিমধ্যে ইউএনের সঙ্গে আমাকে কথা হয়েছিল, আগে যে ইউএনএ ছিলেন সুনন্দা, সে মনে হয় একবার চেষ্টা করেছিল যে এখানে ইয়ে করতে, বর্জ্য অপসারণ করার জন্য হয়তো কিছু করেছিল। করে থাকার কারণে একটা গোষ্ঠীতে সবসময় থাকে, তার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানে ব্লেম দেওয়া শুরু করলো তার প্রতি, সেজন্য সে এটা আগাইতে পারে না। তারপরে তো এটা একটা বাজেটেরও বিষয় থাকে। তো আমি ভাসিয়া নদী নিয়ে আমি অলরেডি মানে এটা খনন এবং এটার যাতে পরিষ্কার করার বিষয়গুলো আমি বেশ কয়েক মাস আগে আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ওখানে যারা মানে এই লাইনের যারা আছেন ওখানে সহকারী ডেপুটি